ঠান্ডা বইছে। শুধু ঠান্ডা বলে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সহ্য করার অভ্যাস নেই তের। তার উপরে তার পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় জান যায় অবস্থা। তে একটু সময় নিজের কান্নাকাটি থামালো, তারপরে দু হাতে সজোরে দরজাটা ধাক্কা দিতে লাগলো। জাঙ্কুক বয়সে তের থেকে অনেকটাই বড়, তার উপর সম্পর্কটাও এতটা ভালো না ওদের মধ্যে, তাই কখনোই তে জাঙ্কুককে কিছু বলেই ডাকেনি। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়ে ডাকতে শুরু করলো। ভাইয়া, জাঙ্কুক ভাইয়া, দরজাটা খুলুন প্লিজ, আমি ঠান্ডায় জমে যাচ্ছি ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে তা মনে নেই তের। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়লো। ঠান্ডাতে পুরো নীল হয়ে গেছে তে। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়াতে বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু করে কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। সেখানকারই একটা টেবিলে বসে আছে জন হসক। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেটটা নিয়ে হাত দিয়ে দেশলাই জ্বালানোর চেষ্টায় আছে সে। সরি স্যার, স্মোক ইজ নট অ্যালাউ। হসক মাথা তুলে একবার তাকালো, হুট করে, একদমই হুট করে চোখটা রাখলো, অথপরই হারিয়ে গেল। মেয়েটা ফিটফিটে ফর্সা নয়, বরং দুধে আলতা গায়ের রং, চেহারাতে মায়ায় ভরা। প্রশস্ত চেহারাতে স্নিগ্ধতায় মিশে আছে। ডাকর ডাকর চোখ দুটোতে কৃত্রিম সৌন্দর্য নেই। এমন সময় হসক খেয়াল করলো এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয় কোণে কোণে। তার মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে বলে একটু ইতস্তত করে সুজি হাতটা নাড়ালো। হ্যালো স্যার। তখনই হসকের ধ্যান ভেঙে গেল। তৎক্ষণাৎ হুড়মুড় করে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে সুজি একটু মৃদু হেসে বলল, থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলি হাসি জমিয়ে সুজি সেখান থেকে চলে যায় অন্য কাস্টমারের কাছে। হসক বলতে চাইলো, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরাজিতা। তোমার ওই স্নিগ্ধ হাসিটা আমি, হ্যাঁ শুধুমাত্র আমি উপভোগ করতে চাই। তবে হসক এটা বলতে পারলো না, তার আগে অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা গেল। হসক খেয়াল করলো সুজিকে কারা যেন কি বলছে। ভারী শরীরে গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। সুজিকে স্মোকিং এ বারণ করাতে লোকটা ভীষণ ক্ষেপে গেছে, অযথা ইংরেজিতে গালাগালি করছে। এক কথায় দু কথায় সকল মানুষ সেখানে গিয়ে জোট বেঁধেছে। ক্যাফেটেরিয়াতে এই মুহূর্তে সুজি আর কিছু স্টাফ ছাড়া কর্তৃপক্ষের কেউই নেই। তার উপর সুজি দুদিন হলো মাত্র জয়েন করেছে, কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। এক পর্যায়ে লোকটা রেগে মেগে একটা গরম কফির মগ ওর দিকে ছুঁড়ে মারলো। হঠাৎই এমন ঘটনাতে সুজি একদম চোখ মুখ বন্ধ করে খিঁচে নিয়েছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড প্রায় 30 সেকেন্ডের মতো অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিভৎস কিছুই অনুভব করতে পারলো না সুজি। ব্যাপারটা কি বোঝার জন্য ভয়ে ভয়ে চোখ খুললো। দেখতে পাই একটু আগে যে সুজি একটা লোককে স্মোকিং করা থেকে বারণ করেছিল, সেই লোকটাই ওকে নিজের বাহুতে আড়াল করে নিয়েছে এবং চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কি কফিটা ওনার শরীরে পড়লো? হাই হাই। সুজি ব্যস্ত হয়ে কিছু একটা বলতেই যাবে, তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলে উঠলো, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ঙ্কর শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল জাঙ্কুকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো। ঘড়িতে তখন বিকাল 4টা বাজে। তখন তেকে বাহিরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটাও টের পায়নি। তের কথাটা মাথায় আসতে নিজের চুল নিজেই খামচে ধরলো জাঙ্কুক। ওহ নো, মাথা থেকে বের হয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল দরজার কাছে। দরজার সামনে দু হাঁটুতে মুখ গুজে বসে আছে তে। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রা অতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে ওর পুরো শরীর। তের এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ফেললো জাঙ্কুক। তারপর আর গোছেই বাচ্চাদের মতন করেই নেতিয়ে পড়া থেকে দু হাতে কোলে তুলে নিল জাঙ্কুক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে ওর শরীরটা। আর একটু দেরি করে দরজা খুলে কি হতো কে জানে। টানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিটকুটে অসুস্থতায় ভোগে, তবে সেদিন সারা বেলার বাইরে থাকার পার চোকাইতে এখন জ্বর নেই মোটেও। গত কয়েকদিনের থেকে আর শরীরটা বেশ হালকা লাগছে, তবে খুশখুশে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলায় যেমন তেমন রহস্যই হয়, কিন্তু রাত হতেই যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। তে উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক ছিঁড়ে ভেতরে প্রবেশ করে। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাজ টেনে দিল তে। মনে মনে ভাবলো এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বর ফিরে আসে, তাহলে ওর আপা নির্ঘাত ওকে মেরে একদম আলুর দম বানিয়ে ফেলবে। তবে পর্দাটা আর টানলো না। রুমের কোণা
থেকে একটা বারটুল টেনে নিয়ে এসে গালে হাত দিয়ে বসে পড়ল তে। একদম জানালার মুখোমুখি হয়ে বসেছে। প্রকৃতির অবমান উত্থান পাতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর মন, তখনই কেউ একজন রুমের বাইরে থেকে দরজা টকটক করে উঠল। অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্য সুদর্শন যুবক। তে পিছনে ঘুরলো তৎক্ষণাৎ, দেখলো পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরঞ্চ হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। এরকম পরিপাটিতে তাকে বেশ মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম দুদিন বাড়িতে সারাক্ষণ গেম কেটে কাটালেও গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রেডি হয়ে কোথায় যেন যায় জাঙ্কুক। তে জানে না জাঙ্কুক কোথায় যায়, কারণ তের চোখে জাঙ্কুক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঘর থেকে বের করে দিতে পারে এই মানুষ? এটাকে ভেবে পায় না, আর না জাঙ্কুকের কাছে এর কোনো জবাব আছে। এই লোকটা বেপরোয়া স্বভাবে সেটা জানতো তে, কিন্তু এতটা তাও বিনা কারণে এখন সেসব কথা ভাবলেই মাথাটা একদম জ্বলে ওঠে ওর। দ্বিতীয়বারের মতো জাঙ্কুক দরজায় ঠোকা দিতে তে হুঁশ ফিরে আসে, তবে কোনো কথা না বলে জিজ্ঞাসুক দৃষ্টিতে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জবাবে নিজ পকেটে হাত গুজে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ ভাবে তাকিয়ে রইল জাঙ্কুক। জাঙ্কুকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালেই মনে হয় কথাতে রাজ্য। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তেও পারলো না। চোখটা নামিয়ে সংশয় বোধ করলো, তারপর বাধ্য হয়ে জিজ্ঞাসা করে ফেললো, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত জায়গা ত্যাগ করলো জাঙ্কুক। অজ্ঞাততে কিছু বুঝতে পারলো না, শুধু সেদিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর। হ্যাঁ ওইটাই, তুই আমার প্রতি অবসেশন সুগা, আর কিছুই না। অযথা নিজের মূল্যবান সময়টা নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতার জলের মতোই, আজ আছে কাল নেই। দেখা গেল নিজের বাবার হাতেই। বাক্যটা শেষ করতে পারলো না জিমিন, তার আগেই ফোনের ওপাশ থেকে কটা গলায় শাসিয়ে উঠলো সুগা। চুপ করবি তুই জিমিন? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি। আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথে থাকবো। নিজেকে এতটাও হেল্পলেস ভাবার কোনো কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? তুই আর আমরা কি আলাদা বল? জিমিন উত্তর দেয় না। এই সুগাকে বুঝিয়ে বুঝে হয়রান ও নিজেই। কাজের কথা বলতে গেলে ঘুরে ফিরে এসে প্রেমের টপিক চলে আসে। আশ্চর্য, কিন্তু সুগাই বা কি করবে? ভালোবাসা তো তার পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। না হয়তো জিমিনের মতো নাম করা পকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? এই ভেবেই জিমিন একটা দীর্ঘশ্বাস ফেলে। এখন কোথায় আছিস? গাড়িতে। আজই ইউএসএ ফিরলাম। এর মধ্যে জাঙ্কুক আবার কারো ডিটেলস চাইছিল, ওইটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধই থাকলো না। দ্য গ্রেট হ্যাকার মিনি অঙ্কি যদি কারোর বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চাই বল? চল না আজকে সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি, শুধু তুই আর আমি। হেভি রোমান্টিক মুভি, আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই এতটা নষ্ট? কথাটা বলে বিরক্তিতে ফোন কেটে দিল জিমিন। এই ছেলেটার সারাক্ষণই মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো কে জানে? তৎক্ষণাৎই ওর ভাবনার সুতায় টান পড়ে। অযাচিত মন বলে উঠলো, ওয়েট, জাঙ্কুক কার ডিটেলস চাইছিল সুগার কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। জাঙ্কুক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইড করতে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হল রুমের মধ্যে পা রাখতেই দুপা যেন নিজ গতিতে থেমে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাফটুর। সেখানে কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাটটা সামান্য কাট করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমান্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুবই চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি ওর অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলো কতগুলো বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুব সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হল রুমের নরম গতিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে তে। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুইটাই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেক অংশই উদাম। হল রুমে জ্বালিয়ে রাখা বিস্তার ফটফটে সাদা আলোতে সে সবকিছুই জাঙ্কুকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অব্দি পরব করলো তেকে। হুট করে কেমন ঘোর লেগে এলো চোখ দুটো।
নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ওর ঝাপসা হয়ে এলো, গলাটাও শুকিয়ে কাঠ হয়ে আসছে, বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা তেল লতানো নারীদের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে জাংকুকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছুই কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাতি জিওন জাংকুক। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি, ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছরের আগে তৈরি হওয়া প্রণয় শক্তি কেনই বা হুট করে মাথাচাড়া দিয়ে উঠছে? তাহলে জাংকুক টেকে নয়, বরঞ্চ নিজ অনুভূতিকে ঘৃণা করে। সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়, তাই তো নিজ বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ। ভালোবাসায় আবার সমাজ কিসে? ধর্মে যার প্রধান নাচে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না জাংকুক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে শিওরে ধাপ করে বসে পড়লো জাংকুক। ফ্লোরে উড়ুচুরু হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকালো জাংকুক। এবার জাংকুকের কানের সামনে গিয়ে হিসিয়ে বলতে লাগলো, আবার কেন এলি এই আধপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। কথাটা বলে জাংকুকের ঠোঁটে একটা কপট হাসি খেলে গেল। তীর আরেকটু মুখের সামনে গিয়ে বলতে লাগলো, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো আর ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয় শক্তি হব। জাংকুক অযাচিত ঘোরের বসে আরো কিছু বলতেই যাবে, তার আগে ঘুমের তালে একটু নড়ে চড়ে উঠলো। আগ্রসত হুঁশ ফিরে এলো জাংকুকের। ভাবছে কি করছে ও এটা। সঙ্গে সঙ্গে তের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেল জাংকুক। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে হোয়াইট টপ থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারলো তের উন্মুক্ত শরীরে। এমন ভাবে দূর থেকে ছুঁড়ে মারলো যেন তের শরীরে নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটা ভালো মতো গায়ের সঙ্গে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়লো তে। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টেবিল থেকে ছোট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ ধরে নিল জাংকুক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলের দিকে তাকিয়ে চোখ পাকড়ালো জাংকুক। ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গত ডুবে যাওয়া নরম সোফাতে ঘুমিয়েই কাটিয়ে দিল তে। যখন ঘুম ভাঙলো তখন রাত 9টা বেজে 35 মিনিট। চারদিকে ঘুটঘুটে আচ্ছন্ন পরিবেশ। ঘুমিয়ে রেশ কাটিয়ে আর মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ রশ্মি এসে তের চোখে পড়লো। সেই আলোতে জাংকুকের উপস্থিতি স্পষ্ট। কানে বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমের রিমোট কন্ট্রোলটা হাত দিয়ে নাড়াচ্ছে সে। পরনেই বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট। ঘুম থেকে উঠে বসে বসে এগুলোই দেখছিল। ঠিক তখনই রুমের লাইট জ্বলে উঠলো। সবকিছু আলোকিত হয়ে গেল চারদিকে। সঙ্গে সঙ্গে মাত্র ঘুম থেকে ওঠাতে চোখ মুখ কুঁচকে নিল। জাংকুক হঠাৎই মনিটরের দিকে তাকিয়ে বলে উঠলো, হা করে না থেকে মুখের লালাটা পরিষ্কার কর। সঙ্গে সঙ্গে বড় বড় চোখে তাকালো তে জাংকুকের দিকে। জাংকুকের আগের মতোই ব্যাসভঙ্গি, তবে তে আর এভাবে ভাবলেশীন হয়ে বসে থাকতে পারলো না। হঠাৎ এরূপ প্যাঁচানি খেয়ে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছা চুলগুলো বাঁধতে বাঁধতে দৌড় দিল উপরের দিকে। তার কয়েক মুহূর্তের পরেই আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে জাংকুকের সামনে দাঁড়ালো তে। কি সমস্যা? আপা এখনো ফেরেনি। প্রতিদিন তো সন্ধ্যাতেই ফিরে আসে। তো আমি কি করব? আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কল। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে দিল জাংকুক। তে হাতে নিয়ে কল করতে শুরু করলো। একবার, দুইবার, তিনবার, তবু সুজি কল ধরছে না। এত রাত হয়ে গেল, আপা এখনো ফেরেনি। অযাচিত ভয়ে যেন আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরলো থেকে। অজস্র খারাপ চিন্তার পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি কেমন যেন উগড়ে দিচ্ছে। তবে সেসবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও জাংকুকের সামনে স্থির থাকতে পারলো না তে। ধাপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠলো। আবারও সেই একই কান্নার আওয়াজ। তে কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় জাংকুকের। গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওর হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবে পাতা না দিয়ে আপাতত তেকে রামধুমুক দিয়ে বলে উঠলো, কি হয়েছে? ভ্যাবা করছিস কেন? আপা তো কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা যেন কেমন ব্যস্ত হয়ে গেছে। এখনো বাসায় আসেনি, এখন কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? হ্যাঁ, কিছু বললেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ আমার বিরক্ত লাগে। আমি কাঁদলেও বিরক্ত লাগে, আমি হাসলেও বিরক্ত লাগে। তাহলে আমি করবোটা কি? চুপ করে থাকবি। তে তাই করলো, চুপ করে বসে রইলো। এই
এমনিতেই জাঙ্কুকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন যেন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। তের ভাবনায় ছেদ ঘটিয়ে হঠাৎই জাঙ্কুক বলে উঠলো, আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। আমিও যাব, প্লিজ নিয়ে যান। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশে রাস্তায় হাঁটছে জাঙ্কুক আটতে। জাঙ্কুক যেন কেমন পকেটে হাত গুজে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ পর্যন্ত নেই। হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা? তের আপাতত হসপিটালে। তে তো কয়েকবার আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু জাঙ্কুকের সোজা সাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবে। আর সেই তখন থেকেই হন্যে হয়ে ছুটছে তে। সোডিয়ামের আলোতে যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গেছে খানিকক্ষণ আগে, কিন্তু সুজির কোনো খোঁজ নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় তে যখন ওর আপাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, তখনই জাঙ্কুক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপটি প্রশ্নটা করে বসলো। তে ওর গোপন তিলকের খবর জানাতে অবাক হবে নাকি আহামকের মতো প্রশ্ন করাই গিয়ে ঠাটিয়ে চড় মারবে বুঝে উঠতে পারছে না তে। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় জাঙ্কুক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যে পিছনে ঘুরে এলো তে। তখনই উল্টো দিক থেকে ডাক পড়লো সুজির, তে। তে সঙ্গে সঙ্গে পিছনে দিকে তাকালো, দেখলো ঘুরিয়ে ঘুরিয়ে ওর দিকে এগিয়ে আসছে ওর আপা, তার সাথে লম্বা মতো একটা লোক সুজির এক হাত ধরে হাঁটাতে সাহায্য করছে। সুজির শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা সুজির হাত এভাবে শক্ত করে ধরে রেখেছে, সেই সব নিয়ে ওই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই তের। ও শুধু দেখেছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালোভাবে। এদিকে জাঙ্কুক তের দিকে এগিয়ে আসছে, অন্যদিকে সুজি আর হোসক ওর দিকে এগিয়ে আসছে। মনে হলো জাঙ্কুক আর হোসকের মাঝে কিছু একটা কথার আদান প্রদান হলো। কয়েক মুহূর্তের মধ্যে তে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো ওর আপাকে। আপা, আমি দেখি কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে তো কেউই নেই। তের কথায় জাঙ্কুকের মেজাজ যেন তুমি উঠে গেল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণই খুঁজে পাচ্ছে না জাঙ্কুক। তবু কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদল হলো, আবারও সেই ভয়ঙ্কর তীক্ষ্ণ চাহনি। হঠাৎই হোসকের সাথে চোখাচোখি হতেই আবারও তা ধাপ করে নিভে গেল। এখন পারছে শুধু ঠোঁট গলিয়ে রহস্যময় হাসি দিতে। সে হাসির সাথে সামিল হলো হোসকও। ওরা যে কি মনে করে হাসছে সেটা শুধু ওরাই জানে। চোখ মুখ খিচে আছে সুজি, কারণ ওর ব্যথাগ্রস্ত হাঁটুতে তে আলতো করে ওষুধ লাগিয়ে দিচ্ছে। হয়েছে তে, এতটুকু ব্যথাতে আর মলম লাগাতে হবে না। এইটুকু ব্যথা মানে? দু হাঁটু থেতলে একদম জখম হয়ে গেছে। কি করে এমন হলো বলতো? তের কথাই সুজি খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলেও আছে সেভিয়ারের মতো ওই লোকটা সময় মতো না এলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতেই পারতো। ফার্স্ট কান্ট্রি হওয়ার দরুন আমেরিকাতে যেমন অনেক অনেক ভালো দিকও আছে, তেমনি ভালোর আড়ালেও ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে সুজিকে। সন্ধ্যা রাতের শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে সুজি মায়ের কাছে গিয়েছিল হসপিটালে। মা আইসিইউতে ভর্তিতে খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখে সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবের অফারটা পেতে লুফি নিয়েছে সুজি। কে জানতো সেই জবে কাল হয়ে দাঁড়াবে ওর সামনে এভাবে। ক্যাফেটেরিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দূর ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোট মোটো একটা বাস স্টেপ থাকলেও জাঙ্কুকের নিরিবিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় সুজির। যদিও প্রতিদিন সকালে কোম্পানির গাড়িতেই সুজিকে হসপিটালে রেখে আসা হয়, বিকালে পার্ট টাইম জবের কারণে গাড়ির ড্রাইভারকে আর অযথা ঝামেলা দেয় না সুজি। বাস ধরে আর না হয় বাকিটা পথ হেঁটে বাড়িতে ফিরে আসে। আজ লাস্ট বাস ধরে কেবল ক্যাফেটেরিয়ার সামনের স্টপে নেমেছিল সুজি। তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান আর নিস্তব্ধতার বিচরণ। চারদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। সুজি যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিনের ক্যাফেতে ঝামেলা করা সেই গুন্ডা মতো লোকটা। আজ আর একা নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুক দৃষ্টি নিক্ষেপ করে আছে সুজির পানে। সোডিয়ামের মেতো আলোয় সুজির চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা সুজিকেই ধরার জন্য ফাঁদ পেতে বসেছিল। এছাড়াও ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম শুনতে। বোঝা যাচ্ছিল হয়তো এরা আমেরিকান না হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই সুজির শির দ্বারা বের হয়ে যায় হিম ধরা ঠান্ডা স্রোতে। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়।
তার মানে কি এরা রিভেঞ্জ দিতে এসেছে? কথাটা ভেবে সুজি এক পা দুবার করে পেছাতে শুরু করলো। তারপর আর এক সেকেন্ড নষ্ট না করেও চোখ খিচে উল্টো দিকে দৌড় দিল। দু একবার পেছনে তাকিয়ে দেখতে পায় বাজে লোকগুলো ওর পেছনে এখনো ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য তেড়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতেই হুট করে পায়ের জুতাটা ছিঁড়ে সামনে শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় সুজি। তৎক্ষণাৎ দু হাঁটুতে ছিলে যায়। ব্যথা পেয়ে আর্তনাদ করতে লাগলো সুজি। হাঁটুর অবস্থা বেগতিক, তবু হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকায় সুজি। লোকগুলো খুব কাছে চলে এসেছে ওর, আর দু পায়ে গলে ওকে হয়তো ধরে ফেলবে। তারপর কি হবে? সুজি কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানা বাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছে সুজি। তখনই সুজির ডান হাতটা কেউ টেনে তুললো এবং নিজেও দৌড়াতে শুরু করলো। সুজির 5 আঙ্গুলের ভাঁজে নিজের 5 আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। সুজি নিজেও তার সঙ্গে দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কামন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একাই ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদেরকে দেখে নিব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা। রোড লাইনের আলো ছুঁয়ে থাকা লোকটাকে ভালো করে পরখ করে নিল সুজি। সুজি দেখতেই চমকে উঠলো। সেই ক্যাফেটেরিয়ার লোকটা যে প্রথম দিন ওকে বাঁচিয়েছিল, কোনো অ্যাঞ্জেল নয় তো? না হলে বিপদে সবসময় কেন পাওয়া যায় তাকে? লোকটা দেখতে যতটুকু সুদর্শন, তার কণ্ঠটা তার চেয়ে আরো বেশি আকর্ষণীয় আর ডিপ। সুজির ভাবনায় ছেদ ঘটিয়ে লোকটা ওকে হাসকা টান দিল। এই মুহূর্তে একটা উডেন হাউজের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আটসাট বেঁধে দাঁড়িয়ে আছে। সুজি চেষ্টা করছে লোকটার থেকে একটু দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে তাকিয়ে আছে রাস্তার দিকে। আর সুজি সেই লোকটার ধূসর চোখের দিকে তাকিয়ে আছে, একেবারে বিনা বাক্য। শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। এবার হোসক স্বস্তির নিঃশ্বাস ফেলে সুজির দিকে তাকালো। চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই সুজি ধরা পড়ে যাওয়ায় চোরের মতো চোখটা তৎক্ষণাৎ নামিয়ে নিল। ব্যাপারটা ঠাওর করতে পেরে হোসক একটু দুষ্ট হাসি হেসে বলল, হাউ সিনেমাটিক। এক চিতে লজ্জায় মাখা হাসি খেয়ে গেল সুজির ঠোঁটে। সুজির এমন ভাবে হাসার কারণ খুঁজে পাচ্ছে না তে। এই আপা, পাগলের মতো একা একা হাসছিস কেন? যা তো ঘুমা, আর ওষুধ লাগাতে হবে না। আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? কোনটাই না, যা তো এখন ঘুমা। সুজির কথা শুনে আর চোখে তে ওর বোনের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে কখন যে জাঙ্কুকের এই ছোট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল সেটাই টের পায় না তে। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডক্টর বলেছে মিসেস আয়ুর ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য মিসেস আয়ু এখনো প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরটা বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলোর ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি অসম্ভব। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটা 1 বছর বা তার চেয়ে বেশিও লেগে যেতে পারে। সুজি আর টের কিছুই করার নেই। মায়ের সুস্থ করতে হলে ধৈর্য ধরে থাকতেই হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলতে আর কেউই নেই। এর মাঝে সুজি জাঙ্কুককে অনুরোধ করেছে তেকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করে দেওয়া হয়, কারণ বছরের পর বছর আর পড়াশোনা তো বন্ধ করে রাখা যায় না। সুজি না হয় নিজের শখ বিসর্জন দিয়েছে, তাই বলে কি তেরও দিতে হবে? তে তো ভেবেছিল জাঙ্কুক এক বাক্যে না করে দেবে, তবে তেমন কিছু হয়নি। উল্টো জাঙ্কুক আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছিল তের কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিনের মতো জাঙ্কুকের সাথে তের দেখা হয়েছে। জাঙ্কুক বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটা কেউই জানে না। জাঙ্কুক যখন হল রুমে বসে গেম খেলতো তখনই 2-1 বার হঠাৎ করে বেখেয়ালি দেখা হয়ে যেত। এছাড়া জাঙ্কুকের দেখা খুব একটা পায়নি তে। মোট কথা একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জটিলতা আর প্রাচীর। তবে এই প্রাচীর কতদিন স্থায়ী থাকে কে জানে। জাঙ্কুকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু হবে না। গত রাত থেকেই বাহিরে বর্ষা শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে মেঘ গুমটে গুমটে ডাকছে, আর দফায় দফায় এক বর্ষা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডা যেন জেগে বসেছে। এই আলো আধারিক আবহাওয়ার মাঝেও আজকের মনটা খুব ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, জীবনের উপরে যতটুকু অভিযোগ করেছিল তে, ওই জীবনটা ততটুকু খারাপ নয়। সেই খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেনের কাউচে বসে পা দুলাচ্ছে তে। বিশাল লম্বা চুল করে বিনি করেছে, সেটা হাত দিয়ে নাড়াচ্ছে আর গুনগুনিয়ে গান গাইছে তে। প্রথম প্রেমে প্রথম নেশা
বেলের বাজখাই আওয়াজ শুনতে পেল তে তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দিল। আশ্চর্য, বাইরে কেউই নেই, তবে ফ্রন্ট এরিয়াতে যে বেঞ্চটা রয়েছে তার উপরে কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়ে তে বেঞ্চের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা তকতকে লাল গোলাপের একটা বুকে ফোটা ফোটা বাড়ি ধারা জমে ফুলগুলো যেন আরো বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে ফুলের বুকেটা হাতে নিয়ে তে মুখ গুজে শ্বাস নিল, তারপরে উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি অক্ষরে লেখা আছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার ফ্রম এম। ব্যাস এতটুকুই। উইশ কার্ডটা পরে ভুরু কুচকে ডুপ্লেক্স বাড়ির দোতলার কর্নারের রুমটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো তে। সেখানে এই মুহূর্তে জাঙ্কুক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছে জাঙ্কুক। রাতে যখন তে পানি খেতে নিচে নেমেছিল তখনই দেখতে পায় জাঙ্কুককে অন্ধকার রুমে কাউচের উপরে বসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজের পায়ে নিজে ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা শেষ হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো সেখানেই ছুঁড়ে ফেলে ঘোরাতে ঘোরাতে নিজের রুমের দিকে চলে গেল জাঙ্কুক। পরে অবশ্য তে নিজেই জাঙ্কুকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো এটা জিজ্ঞাসা করার আর সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞাসা করতে গিয়ে উল্টো থাপ্পড় মেরে গাল লাল করে দিল। তে তো আর মান সম্মান খোয়ানোর ইচ্ছা নেই, তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করতে হয়। কথাগুলো মনে মনে ভেবেই তে ফুলের বুকে সমেত ঘরের ভিতরে ঢুকে গেল। বেলা তখন 10টা কি 11টা, তবে বাইরে বৃষ্টি নেমে মেঘে একদম চারদিকে কালো হয়ে আছে। তখনই একদম রেডি সেডি হয়ে একটা ব্ল্যাক ব্র্যান্ডের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামছে জাঙ্কুক। দেখে মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে তে জাঙ্কুককে থামিয়ে দিল। তাজা লাল গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে উঠলো, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে তের একটু কষ্টই হলো মনে হয়। জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া করতে পারলো না। তার আগেই একের পর এক গগল কাঁপানো হাসি দিতে শুরু করলো। জাঙ্কুক এক ধরে হাসি দিয়ে যাচ্ছে। হাসি দিতে দিতে ওর নাকের ডগা একদম লাল বর্ণ ধারণ করেছে। হুট করে জাঙ্কুকের এরূপ প্রতিক্রিয়া দেখে তে একটু ভরকে যায়। কি হয়েছে আপনার? ঠিক আছেন? ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে এগেইন। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের সামনে থেকে গোলাপের বুকেটা সরিয়ে নিল। প্রায় 10 মিনিট পর একটু স্বাভাবিক হয়ে জাঙ্কুক যখন বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো তখন দ্বিতীয়বারের মতো পিছু ডেকে উঠলো তে। জাঙ্কুক বিরক্তিতে দাঁতে দাঁত চেপে তাকিয়েছে তের দিকে। হোয়াট হ্যাপেন্ড তে? কি চাইছিস তুই? না না, মানে কোথায় যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এমা, আপনি তো 30 প্লাস, এখনো পড়াশোনা শেষ করতে পারেননি। আমার না, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। এন্ড তুই কি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বয়সের খোঁটা দিলি? তে আর কিছু না বলে সচকিত হয়ে দুদিকে মাথা নাড়লো। তবে এটা বুঝতে পারলো না এত ধন সম্পদ থাকা সত্ত্বেও কিসের অভাবে জাঙ্কুক বিজনেস ছেড়ে চাকরি করছে। শুনে রাখ, যদিও তুই আমাকে বয়সের খোঁটা দিয়ে থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালে একটা বুড়ো বড়ি জুটবে। এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? সিরিয়াসলি, আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অবশ্যই, আমি তো সিহন ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। দেখি চুপ করে থাকা দেখে জাঙ্কুক ঘড়ির দিকে নজর দিয়ে দ্রুত হাঁটা শুরু করলো। তখন আবারও তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। তের একটু আগে বলার কথায় জাঙ্কুকের মেজাজ তুঙ্গে। তার উপর এখন বারবার পদ আটকাচ্ছে মেয়েটা। কি চাই ও? কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। না, আমি আপনার সাথে যেতে চাই না। মাথা গরম হয়ে আছে তে? রাস্তা ছাড়, না হয়তো তোর ওই নরম গালে কষি একটা থাপ্পড় মারবো আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। তে জাঙ্কুকের কথায় পাত্তা না দিয়ে ওর সামনে একটা প্যাকেট এগিয়ে দিল এবং জাঙ্কুকের দিকে একটু সচকিত নয়নে তাকালো। এটা কি? পায়েস। আজ তো আপনার জন্মদিন, তাই জানেন আপা বলে আমার হাতে ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন আপনি তো আমার ভাইয়ের মতোই, তাই না? তের বলা শেষ কথাটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আঘাত করলো জাঙ্কুককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল। অতঃপর 2 কদম বাড়ির বাইরে এগিয়ে গিয়ে প্যাকেটটা একটা ময়লার বিনে ফেলে দিল এবং জোয়ার শক্ত করে অগ্নিদৃষ্টিতে তের দিকে তাকালো। সেম অন ইওর ফাকিং সিম্প্যাথি। তোপে চোটে কথাটা বলেই জাঙ্কুক হুড় করে গেট থেকে বের হয়ে গেল। তে এখনো এক জায়গায় শটান দাঁড়িয়ে আছে। না চাইতো এভাবে বারবার ওকে অপমানিত হতে হয় জাঙ্কুকের কাছে। কই, জাঙ্কুক তো সুজির সাথে এরকমটা করে না, শুধু ওর সাথে কেন এরকমটা করে? ওর উপর কিসের এত রাগ জাঙ্কুকের? তাছাড়াও ও সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকে বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ সেখানে ও কি না কাউকে করুণা করবে, তা আবার জিয়ন জাঙ্কুককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে জাঙ্কুক থেকে কোন করুণার কথা বললো? রাস্তার সাইডে
স্টেট দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখে বেশ অবাক হলো ইয়োনো। রাস্তার মাঝখানে জাঙ্কুক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ি ব্রেক করে রাস্তা পার হয়ে স্ত্রীর গাড়ির জানালার কাছে আঙ্গুল দিয়ে ঠোকা দিল 2-3 বার। ভেতর থেকে জাঙ্কুক ইয়োনোকে দেখতে পেয়ে গাড়ির কাজ নামিয়ে দিল। কি সমস্যা? অনেক সমস্যা, এই বলে গাড়ির ভিতরে এসে বসে পড়লো ইয়োনো। গাড়িতে বসা মাত্রই জাঙ্কুকের দিকে তাকিয়ে ইয়োনোর চোখ কপালে উঠে গেছে। গাড়িতে ঢুকে ইয়োনো দেখতে পায় জাঙ্কুক আরামে বসে ওয়ান টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? জাঙ্কুক কোনো উত্তর দিল না। খেতে খেতে বাম হাত উঠিয়ে পিছনের ডাস্টবিনের দিকে ইশারা করলো। জাঙ্কুকের এরকম ইশারাতে ইয়োনো একদম ভুরু কুঁচকে তাকিয়েছে। কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? হ্যাঁ খাচ্ছি। তো তুই এখনো অতটাও অসহায় হয়ে যাসনি যে ওইখান থেকে তোর খাবার তুলে খেতে হবে? আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে। ইস, লুকটা ইয়াম্মি। সরি ব্রো, এটার 1 চামচ ভাগও আমি কাউকে দিতে রাজি নই। ইভেন্ট কোনোদিনও না, এটা পুরোটাই আমার। ও পুরোটাই আমার, অনলি মাই। তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে থেকে হলি? ঠিকই বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা মনে মনে ভেবেই জাঙ্কুকের মুখে এক চিলি হাসি খেয়ে গেল। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনার আনমনে। তোর আবার ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। জাঙ্কুকের কথার টোন ধরতে পারছে না ইয়োনো। ওকে এতটা নরম সুরে ঠোঁটে হাসি দেখে কথা বলতে দেখেনি ইয়োনো। জিওন জাঙ্কুক অলওয়েজ স্ট্রেট থাকতে পছন্দ করে। উইথ বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি ভাবছে ইয়োনো। একমাত্র ড্রিঙ্ক করলেই জাঙ্কুক এরকম আচরণ করে, তাই ইয়োনো জাঙ্কুকের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। আর ইউ ওকে ব্রো? One day you'll meet someone sure and it'll literally take your breath away. তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকে যায় সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা। At any cost, তাকে চাই চাই। You know it, আমি জিওন জাঙ্কুক মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খাচ্ছি। It was warm and I feel so much happy. ইয়োনো জাঙ্কুকের কথা আগা মাথার কিছুই বুঝতে পারলো না। কার কথা বলছে ও, কেনই বা বলছে? আগে তো কখনোই বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যায় মানুষটা। তার হঠাৎ হলোটা কি আজ? ব্রো, ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? জাঙ্কুক জবাব দিল না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে মনে মনে বলতে লাগলো, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া, এন্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতে ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাসাতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে তে। সুজি একটু আগে কল দিয়ে জানিয়েছে বৃষ্টির জন্য হসপিটালে আটকে গেছে। তে যেন একদমই চিন্তা না করে। তে মাত্রই কথা শেষ করে উপরের দিকে যাচ্ছিল, তখনই গেট খুলে ভিতরে ঢুকে বৃষ্টি ভেজা থুপথুপে হয়ে যাওয়া জাঙ্কুক। মোমের আলোতে থরথর করে কাঁপতে থাকা জাঙ্কুককে দেখে যেন একটু মায়েই হলো তে। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে চাইলো, কিন্তু তখনই সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজ ঘরের দিকে। তবে 2 সিঁড়ি এগোতে কাট কাট গলায় পেছন থেকে বলে উঠলো, দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আক্কেলকে পানির সাথে গুলিয়ে খেয়ে ফেলেছিস। নিয়ে আসছি। উপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব নিয়ে জাঙ্কুকের সামনে এগোলোতে তে টাওয়াল দেওয়ার জন্য হাতটা এগোতেই জাঙ্কুক খপ করে টাওয়াল সহ তের হাতটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়ে নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে, কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাবার খাওয়ার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? তের কথার পিঠে জাঙ্কুক কিছু বলতেই যাবে, তখনই দরজায় এসে জিমিন, সুগা, ইউনো, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে উঠলো, সারপ্রাইজ! ওদিকে কারোর উপস্থিতি টের পেতেই তে এক ঝটকা দিয়ে দূরে সরে গেল জাঙ্কুকের থেকে। হঠাৎ এরকম দূরে সরাতে স্কার্টের সাথে পা বেজেতে মেঝেতে পড়ে গেল। আহ মা, আমার কোমর! তে চেঁচানিতে সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের দিকে তাকিয়েছে এবং তাকাতেই দেখলো তে তো মেঝেতে পড়ে গেছে। তৎক্ষণাৎ জাঙ্কুক তের দিকে এক হাত বাড়িয়ে দিয়েছে। তে জাঙ্কুকের হাত ধরে উঠবে কি উঠবে না সেটাই ভাবছে। উঠবি নাকি মেঝেতেই পড়ে থাকবি? জাঙ্কুকের কথা শুনে সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের হাতে হাত দিয়ে উঠে দাঁড়িয়েছে। সেখানে এসে ততক্ষণে সবাই উপস্থিত হতেই যাচ্ছিল। তার আগে তে দৌড়ে নিজের রুমের দিকে চলে গেছে। জাঙ্কুকের ডুপ্লেক্স বাড়িটা আধুনিক হলেও পরিণতিতে খুব একটা বড় নয়। নিচতলায় হল রুম আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার রুম নেই। আর উপরে 3 তলায় একটা মাস্টার বেডরুম, যেটা জাঙ্কুকের নিজেরই। অন্য একটা আছে যেটা গেস্ট রুম, সেখানে আপাতত তেরা থাকে। এছাড়া আর একটা রুম রয়েছে যেটা জাঙ্কুকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর তা হলো 2 সাইডে 2টো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3 বাথটবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্য বেশি তৈরি
তৈরি করা হয়েছে। সন্ধ্যা রাতে ফ্র্যাগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের পানিটা পুরোটুকুই নীল দেখাচ্ছে। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে জিমিন, সুগা আর ইয়োনা, সাথে ক্যাথলিনও আছে। যদিও বাইরে হু হু ঠান্ডা, তবুও সেটা উপভোগ করছে ওরা। জিমিন, সুগা আর ইয়োনা হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনে কোনো না কোনো কিছু অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছুটানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকা বাঁকা পথে অ্যাডভেঞ্চার শিরোহন পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ওদের চারজনের জীবনেই একটা গোলক ধাঁধা, আর সেই জন্যই হয়তোবা ওরা সোলমেট। দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। জাঙ্কুক এখনো ভেবে পায় না ওর মতো একগুঁয়ে বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে এতগুলো বছর কিভাবে কাটালো এরা, তাও আবার কোনো কমপ্লেন ছাড়া। ছাদ বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের প্রাণে এক নাগাদ নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে জাঙ্কুক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন। ক্যাথলিন হলো জিমিনের কাজিন, বয়সে ওদের থেকে বেশ ছোট। তবে কেন যেন জাঙ্কুকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। জাঙ্কুকের কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়াও বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান ব্যাচ ওর দখলে, আর যেখানে জাঙ্কুক থাকে সব সময় 1 নম্বর ট্রেন্ডিং এ। মোট কথা রাইডার জেকের খুব ভক্ত ক্যাথলিন। যদিও জাঙ্কুকের এইসব বিষয়ে বিন্দু মাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা জিমিন সহ বাকি দুইজনও জানে, তবে বয়সের দোহাই দিয়ে কেউ খুব একটা পাত্তা দেয় না। আজ জাঙ্কুকের জন্মদিন বলে অনেক কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবেই জিমিনের সাথে এসেছে ক্যাথলিন। সাথে করে জাঙ্কুকের জন্য গিফট নিয়ে এসেছে। তবে সেই গিফট জীবনে জাঙ্কুক খুলে দেখবে কিনা তা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে সুজি এখনো ফেরেনি বলে সারা সন্ধ্যাতে নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরলো কিনা তা দেখতেই কেবল রুম থেকে বের হয়েছে। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাত পেরে ডেকে উঠলো জিমিন। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। ওই, কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও তো জাঙ্কুকের স্টেপ সিস্টার। কি বলছিস? কিন্তু জাঙ্কুক যে বললো স্টেট হার লাইক এ সার্ভেন্ট। আমাকেও একই কথা বলেছে বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না, কতটা খারাপ ভাবতে পারছিস? জিমিন ব্যাপারটা আন্দাজ করতে পেরেই তখনই তেকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল, কিন্তু দেখলো তে তো সেখানে কোথাও নেই। নিজের কথায় এই মুহূর্তে নিজেই লজ্জিত, তাই একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া আমি দেখছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে সুগা গোয়েন্দাদের মতো সন্ধিহার দৃষ্টিতে প্রশ্ন ছুড়ল, এই কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না বলে দিলাম, সব কিন্তু বের করে ফেলবো। ভুলে যাস না সুগা, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নইস যে মনের কথাও বের করে ফেলবি। ওদের কথা শুনতেই জাঙ্কুক ওদের দিকে ঘুরে তাকিয়েছে। জিমিন তো তখন সুগার কথা শুনেই দাঁড়িয়ে পড়েছিল। এখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠলো, যে কে তে তোর বোন হয় আগে বলিসনি তো? বোন হয় না তাই বলিনি, তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? জিমিন পাল্টা প্রশ্ন করবেই তার আগে ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হলো তে। তের অবশ্য কফি চাওয়াতে বেশি একটা ইগোতে লাগেনি, কফি তো চেয়েছে। তাছাড়া বাড়িতে বয়ে আসা সবাই তো মেহমানি, এতটুকু তো নিঃসংকোচই করা যায়। কিন্তু তেকে একজনের মোটেও ভালো লাগেনি, আর সেটা হচ্ছে ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতেই পারছে না, যেখানে ও হাজার চেষ্টা করে তবেই জাঙ্কুকে একটু চোখের দেখা দেখতে পায়। আর এই লম্বা চুলওয়ালা মেয়েটা নাকি জাঙ্কুকের বাড়িতে 24 ঘন্টাই থাকে, দিন রাত জাঙ্কুকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতেই ক্যাথলিনের কেমন যেন গা জ্বলে উঠলো। কোনো এক অজানা কারণে হুট করে মেয়েটার প্রতি রাগ উঠে আসছে ওর। পেট ঠোঁটে লেগে থাকা হালকা আন্তরিক মাখা হাসিটা দেখে একান্তই ফোঁস ফোঁস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে একটা কফির মগ এগিয়ে দিল তে। তবে ক্যাথলিন তো সেটা নিবে না, আবার সবার সামনে ফিরেও দিতে পারবে না, তাই ইচ্ছা করে গরম কফিটা উল্টো ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটা তের হাতে গিয়ে ছিটকে পড়লো। কফিটা ছিল ধোয়া ওঠা আগুন গরম, কেবল একটু আহ শব্দ করে আর্তনাদ বের হয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এসেছে ইয়োনো। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে যে ও ঠিক আছে কিনা, শুধু জাঙ্কুক ছাড়া। ও এখনো নিজের জায়গাতেই স্থির দাঁড়িয়ে দেখছে সবটা। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিস নেই তার। ইয়োনো তাড়াহুড়ো করে তের হাতটা টেনে উল্টে পাল্টে দেখতে নিচ্ছিল। হাতটা অনেক জায়গায় ধরে লালচে বর্ণ ধারণ করেছে। তে এখনো চোখ মুখ খিচে বসে আছে, মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়ে টুপ টুপ করে ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। আর ইউ ওকে বেবি? ইয়োনোর প্রশ্নতে তে কোনো জবাব দিল না, ওভাবেই বসে রইল। ওর হাতটা ভীষণ রকমের জ্বালা করছে। হঠাৎ ইয়োনো পুলের শীতল পানিতে তের হাতটা
ওষুধটা চুবিয়ে দিল। কয়েক মুহূর্ত পর পিট পিট করে চোখ খুললো তে। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে এখন। সঙ্গে সঙ্গে জিমিন ক্যাথারিনের দিকে চোখ পাকড়িয়েছে। ক্যাথারিন এসেই তের কাছে ক্ষমা চাইলো। Sorry, Te, I did not mean it. ইটস ওকে। তের যে রাগ নেই তেমনও নয়। ও দেখেছে ক্যাথারিন ইচ্ছে করে ওর হাতে কফি ফেলে দিয়েছে। মেয়েটার কর্মকাণ্ডে তে খুবই রাগ লেগেছে, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জার খ্যাতিতে এটা বলেছে। অনেক তো হয়েছে, তে ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। জাঙ্কুকের কথাটা শুনে তে রাগী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক একদম স্বাভাবিক ভঙ্গিমাতেই এই কথাটা বলেছে। ওই আগুন ছড়া লেলিহা দাবারের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না তে নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই, যেতে বলেছে চলে যাওয়াই উত্তম। শুধু শুধু ওদের কোয়ালিটি স্পেনে কাবাবের হাড্ডি হয়ে গেল। ব্যাপারটা ভেবেই লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করলো তে। তে রুমে পা রেখেছে কি রাখিনি, তার আগে ওর রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দিল জাঙ্কুক। এর আগে কখনোই এরকমটা করেনিও, তাই এমন হঠাৎ আগমনে তে একটু ভয় পেয়ে গেল। দু কদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেওয়ালে। এবার জাঙ্কুক শার্টের হাত উপরে তুলতে তুলতে ধীর পায়ে এগোচ্ছে তের দিকে। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোতে জাঙ্কুকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়াতক দৃষ্টিতে তাকিয়ে ঢোক গেল তে। গলাতে কেমন যেন কথা আটকে যাচ্ছে, তবু আমতা আমতা করে বলতে লাগলো, কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডেয়ার ইউ! কি করেছি আমি? জাঙ্কুক কিছু না বলে এগিয়ে এসেই তের ছাকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরলো। এবার ভীষণ ব্যথা পেল তে। কি করছেন? ছাড়ুন, আমার হাতে লাগছে। জাঙ্কুক থামলো না। ও তের হাতটা টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিল। এরপর শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছা মতো ঘষতে লাগলো তের পোড়া হাতটা। কি করছেন আপনি? কোন স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে কাউকে? আমি যে স্বাভাবিক এটা তোকে কে বলেছে? জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে তের পোড়া হাতটা ঘষতে লাগলো, যেন তের হাতে ময়লা লেগে আছে। একই তো পুড়ে চামড়া নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবত এক নাগাদ ঘষা মাজার ফলে হয়তো সেই জায়গার চামড়াটা উঠে রক্ত বের হয়ে গিয়েছে। তাই তো তের কান্না এখন জোরালো হয়ে গেল। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তারপর ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। আমি কি করেছি তা কি? ইন ফিউচার ডোন্ট ডেয়ার টাচ টু এনিওয়ান এলস। বলেই জাঙ্কুক গট গট করে রুম থেকে বের হয়ে গেল। কিন্তু সেখানে বসেই হাতটা ধরে কান্না করতে লাগলো। আজ সারা রাতেও হয়তোবা বিদ্যুৎ আসবে না। না এখনো সুজি ফিরেছে। একই তো সুজির জন্য চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতে ঘটে যাওয়া অমীমাংস ঘটনাগুলোর কথা মাথা চাড়া দিয়ে উঠছে বরাবর। বিছানায় আশ্রয় হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে তাকিয়ে আছে তে। তখন জাঙ্কুক ব্যথা দিয়েছিল ঠিকই, আবারও এসে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে রেখে গেছে। ওই লোকটাকে ঠিক কি করবে বা কি বলবে ভেবে পায় না তে। ও পাগল নাকি ভিন গ্রহী বাসিন্দার? তের আনমনে ভাবনায় ছেদ ঘটলো দরজায় কড়া নাড়া শুনে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয়ে গেল তে। নিশ্চয়ই ওর আপা নয়, ওর আপা হলে নক করতো না। তাই তে একটু ঠিকঠাক হয়ে বসলো। ভেতরে আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে প্রবেশ করলো জিমিন। জিমিন মেয়ে, তবে ওর চলাফেরা কেন যেন মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো স্কিন প্যান্ট আর ক্রপ টপ, তার উপরে শীতের ওভারকোট। বাদামি রঙের চুলগুলোতে জিমিনকে ভালোই মানিয়েছে। ঠোঁটগুলোতে ম্যাট নোট শেডে লিপস্টিক পরা। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বের হয়ে এসেছে সে। জিমিনের কৃত্রিম সৌন্দর্যের কাছে তের অপাদিত সৌন্দর্যকে নিষ্কিপ সাদামাটা আর ফিকে লাগছে। তে নিজেরও কেমন যেন সংশয় বোধ হচ্ছিল, কিন্তু জিমিনের সম্মোহীন হাসি আর স্নেহ ভরা কণ্ঠ শুনে সেগুলো যেন উড়ে গেল। মুহূর্তেই তৈরি হলো ভিন্ন ধারা। জিমিন মেয়েটা মোটেও খারাপ না। জিমিন সেই তের হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখছে। ব্যান্ডেজ করার মতো তো এতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কি করলো? আমি করেছি যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। তোমার অনেক বুদ্ধি বুঝেছি। আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করেই বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলেন না? ওই হনুমানটাকে না মানে জাঙ্কুক ভাইয়াকে বেস্ট ফ্রেন্ড বানাতে হলো। মানুষ হিসেবে জাঙ্কুক কেমন তা আমার জানা নেই তে, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনই জুটি মেলা ভার। আমি খুব লাকি জানো ওদের মতো বন্ধু পেয়ে। আমাদের চারজনেরই কারো টাকা পয়সা কিংবা অর্থবিদ্বেষের অভাব নেই। আমাদের সব থেকে বেশি যে জিনিসটা অভাব সেটা হলো একটা পরিবার, স্বার্থহীন ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙ্গাল, পরিবারের কাঙ্গাল। তাই হয়তো উপরওয়ালা আমাদের
আমাদেরকে বন্ধুর মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। সুগার ওদেরটাও বাবা মা নেই, কিন্তু আমার আর জাঙ্কুকের থেকেও নেই। না আপু, ভুল ভাবছেন, জাঙ্কুক ভাই আর বাবা মা কেউই নেই। তার মানে এই মেয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? জাঙ্কুকের মা বেঁচে আছে তে, শি ইজ কমপ্লিটলি অলরাইট এন্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। জিমিনের কথা শুনে তে যেন আকাশ থেকে পড়লো। তাহলে কি এতদিন ধরে ভুল শুনে এসেছে? জাঙ্কুকের মা মারা যায়নি? জিমিন আরো খানিকটা জটিলতা খুলবে তার আগে নিচ থেকে ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বের হয়ে গেল জিমিন। পেছনে পেছনে তেও গেল। হল রুমের মধ্যখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওর চারদিক দিয়ে ঘিরে আছে সুগা আর ইয়োনো। জাঙ্কুক সেদিকে তাকিয়েই কাউজে বসে বসে আপেল খাচ্ছে। জিমিন দোতলার করিডোর থেকে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। তে সেখানে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ করে ক্যাথলিনের? ক্যাথলিন হঠাৎ করে ইলেকট্রিক শক খেয়েছে। অবস্থা বেগ ওদিক, দেখছিস না থরথর করে কাঁপছে। কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎ নেই। আমি জানি না, জেকে ভাইয়া বলেছিল স্পেসও পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তারপরে কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়লো ক্যাথলিন। জিমিন জাঙ্কুকের দিকে প্রশ্ন ছুড়ে মারলো, জেকে তুই আবার কবে থেকে স্পেসও খাস? আগে তো দেখিনি। আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছা করেছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বললো। আমি ভাবলাম কফি মেকার তো অ্যানালগ ব্যাটারিতে চলে, রিক্সের কিছুই নেই। কোন কফি মেকার? দেখি তো আমি। জিমিন কথাটা বলে কফি মেকারের কাছে যাবে তার আগেই সুগা ওর হাতটা টেনে ধরেছে। একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। সুগা হাত ছাড়। না, ছাড়বো না। সুগা তো এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে জিমিনের কথাই শুনতো। ইউনো ওদের সিনেমাটিক কাহিনী দেখে বিরক্ত প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডক্টরের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। তে এখনো করিডোরেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ওকে লক্ষ্য না করে বাইরে গিয়ে মেইন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে চারদিকটা আলোকিত হয়ে ওঠে। তার মানে বিদ্যুৎ অনেক আগে এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিল, কিন্তু কেন?